আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ভালো আছি, যদিও আমি আজকে একটু অসুস্থ, তারপরে ভালো আছি। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে আজকে যেই বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা তৃতীয় পত্রের চেক, বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র, এই এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তোমাদেরকে যখন হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সেকেন্ড ক্লাসটি নিয়েছি, সেখানে অলরেডি আমি এই চ্যাপ্টারের উপর ক্লাস শুরু করেছিলাম, যেখানে চেকের সংজ্ঞা, চেকের পক্ষসমূহ, চেকের গুরুত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমি মূলত তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে চেকের প্রকারভেদ। তো আগে আমরা একটু চেক কি সেটা স্মরণ করে নিই। চেক হলো এমন একটি লিখিত দলিল যেটা ব্যাংক সরবরাহ করে থাকে তার গ্রাহক বা আমানতকারীকে, এবং সেই লিখিত দলিলটি যখন আমানতকারী ব্যাংকে উপস্থাপন করে তখন কিন্তু ব্যাংক তার অর্থ প্রদানে বাধ্য থাকে। অর্থাৎ চেক হলো একটি শর্তহীন নির্দেশনামা যেটি আমানতকারী ব্যাংকের উপর প্রস্তুত করে থাকে। আমরা যদি 1881 সালের হস্তান্তরযোগ্য যে ঋণের দলিল আইন আছে সেই আইন অনুযায়ী সংজ্ঞা বলতে যাই চেকের, তাহলে চেক হচ্ছে এমন একটি বিনিময় বিল যা কোনো ব্যাংকের উপর প্রস্তুত করা হয় এবং যার অর্থ চাহিদা মাত্র পরিশোধ্য। তো এটা হলো চেক। তাহলে চেক যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কিছু কিছু বিষয় দেখতে পাই। সে বিষয়গুলো কি? যে চেক হলো একটি শর্তহীন নির্দেশনামা। এটি ব্যাংক কর্তৃক তার গ্রাহককে সরবরাহকৃত একটি ছাপানো ফর্ম, যেখানে আমানতকারী ব্যাংকে অর্থ পরিশোধের নির্দেশপত্র প্রণয়ন করে। ব্যাংকের নিকট অর্থাৎ আমানতকারী ব্যাংকারকে উদ্দেশ্য করে কিন্তু এই নির্দেশনামাটি প্রস্তুত করে। প্রাপক নিজেকে বা অন্য কোনো প্রাপককে বা বাহককে এর অর্থ অর্থাৎ চেকের অর্থ পরিশোধের নির্দেশ দেয়। চেকের অর্থ ব্যাংকের কাউন্টার থেকেও সংগ্রহ করা যায়, আবার যদি সেটা ক্লিয়ারিং চেক হয় তাহলে সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার মাধ্যমে সেই অর্থ সংগ্রহ করা যায়। তাহলে যদি সমস্ত শর্ত পূরণ করে তাহলে কিন্তু চেকের অর্থ পরিশোধে ব্যাংক বাধ্য থাকবে। এই হলো আমাদের চেক। দেখো, প্রাচীনকাল থেকেই কিন্তু এই যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থাটা সেটা কিন্তু চলে আসছে, এবং চেক হলো এই ব্যাংকিং ব্যবস্থাটার একটি জনপ্রিয় মাধ্যম। অর্থাৎ অর্থ উত্তোলন ও হস্তান্তরের জন্য চেক অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। তাহলে এই চেকের প্রকারভেদটা কি সেটা আমরা এখন দেখব। তোমরা যদি বোর্ডে তাকাও তাহলে দেখবে আমি একটি ছক এঁকে রেখেছি চেকের প্রকারভেদ। প্রথমে যেটি লিখেছি বাহকের চেক। বাহকের চেক কি? তোমরা যদি একটু নিচের দিকে তাকাও, আমি একটা চেক, আমি আসলে নিরাপত্তাজনিত কারণে কোনো অরিজিনাল চেক তোমাদেরকে অনলাইনে দেখাচ্ছি না, ক্লাসে হলে আমি অবশ্যই দেখাতাম। আমি একটু লিখে রেখেছি, তোমরা দেখো যে চেক, এই যে চেকটি রয়েছে সেখানে কি লিখেছি। প্রথমে প্রাইম ব্যাংক লিমিটেড, আইবিবি তিলকুষা, পাশে হচ্ছে রাউটিং নাম্বার ব্যাংকটির, এখানে চেকের বইয়ের নাম্বার, মানে এই যে পাতাটা সেই পাতাটার নাম্বার, আর আজকের ডেট। আমি আজকের ডেটে চেকটি ইস্যু করবো, সেজন্য আজকের ডেট। দেখো লেখা আছে পে টু, সাথে লেখা আছে অর বিয়ারার, অর্থাৎ বাহককে। এখন আমি যদি কোনো ব্যক্তিকে চেকটি দিতে চাই, তখন আমি যে পরিমাণ অ্যামাউন্ট দিতে চাই সেই অ্যামাউন্ট এখানে কথা অঙ্কে লিখবো, আর এখানে কথায় লিখবো, প্লাস এখানে আমার সিগনেচার থাকবে। যদি আমি সিগনেচার ঘরটি আঁকিনি, এখানে আমার সিগনেচার থাকবে। তো এটা হচ্ছে একটা বাহক চেক, যেহেতু এখানে লেখা আছে কি অর বিয়ারার। তাহলে বাহক চেক কি? বাহক চেক হচ্ছে কোনো ব্যক্তি বা বাহক যেটি ব্যাংকের কাউন্টারে উপস্থাপন করার সাথে সাথে সেই চেকের অর্থ সংগ্রহ করতে পারে, তাকে বলা হচ্ছে বাহক চেক। বাহক চেক হস্তান্তরের ক্ষেত্রে কোনো অনুমোদনের প্রয়োজন হয় না, এবং এটি সহজেই হস্তান্তরযোগ্য। আর এ কারণে এই চেকটি কিন্তু অন্যান্য চেকগুলোর থেকে অনেক কম নিরাপদ। যদিও ব্যবসায় বাণিজ্যে বাহক চেক ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কিন্তু অন্যান্য চেকের থেকে এটি কম নিরাপদ। এরপরে আসি আমরা হুকুম চেক। হুকুম চেক কি? হুকুম চেকও এরকমই একটি চেক। এখানে অর বিয়ারার কথাটা লেখা আছে। অর বিয়ারার যেটা আমি বলছিলাম যে অথবা বাহককে, এখানে বলা থাকে যে অথবা আদেশ অনুসারে, অর্ডার অনুসারে, এই কথাটা লেখা থাকে। মানে চেক একই ধরনের, কিন্তু অর বিয়ারার জায়গায় কথা লেখা থাকে কি
অথবা আদেশ অনুসারে, এই কথাটুকু লেখা থাকবে। এবং বাহক চেকের সাথে এটার পার্থক্যটা কি? হুকুম চেকটা হচ্ছে এমন এক ধরনের চেক যেটা অবশ্যই অনুমোদনের দ্বারা হস্তান্তর করা হয়। অর্থাৎ এই চেক যিনি পাবেন সে প্রাপক বা অনুমোদন বলে প্রাপক ছাড়া অন্য কেউ কিন্তু ব্যাংকে নিয়ে উপস্থাপন করলে সেই চেকের অর্থ সংগ্রহ করতে পারবে না। এক্ষেত্রে এই চেকটি বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ। তবে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে এই চেকের ব্যবহার কেন কম? এই চেকের ব্যবহার এই কারণেই কম, কারণ এটি হচ্ছে সহজে হস্তান্তর করা যায় না। বাহক চেক যেমন সহজেই হস্তান্তরযোগ্য, এটি কিন্তু হস্তান্তর সহজযোগ্য নয় বা সহজভাবে করা যায় না, কারণ এখানে অনুমোদনের প্রয়োজন হয়। শুধুমাত্র অনুমোদন বলে প্রাপকই এই চেকের প্রাপক বলে গণ্য হবে। সেজন্য যেহেতু এখানে বাহক চেকের মতো সহজে হস্তান্তরযোগ্য নয়, তাই এটির ব্যবহারও এখন অনেক কম। এরপরে আসি, এই যে বাহক চেক আর হুকুম চেক, এই দুইটা চেকে আরো নিরাপত্তা বৃদ্ধির জন্য যদি এই চেকের এই যে বাম কোণাটায়, ধরো এইখানে আমার একটা মার্কার নিয়ে নিচ্ছি আমি, তাহলে বুঝাতে সুবিধা হবে। আমরা যদি এই যে দেখো এভাবে আড়াআড়ি দুটো দাগ দিই, ঠিক আছে, তাহলে বাহক চেক এবং হুকুম চেককে যদি বাম কোণের উপরে আড়াআড়ি ভাবে দুটো দাগ দিই, তাহলে এই বাহক চেকটা কি হয়ে গেল? একটি দাগ কাটা চেক হয়ে গেল। এখন এই যে দাগ কাটা চেক হলো, এই দাগ কাটার উপর নির্ভর করে কিন্তু আবার এই দাগ কাটা চেককে দুভাগে ভাগ করা হয়। অর্থাৎ তথ্যের উপর ভিত্তি করে দাগ কাটা চেককে দুই ভাগে ভাগ করা হয়। এবং এই চেকগুলো, এই দাগ কাটা চেকগুলো কিন্তু একজন প্রাপক চাইলে সহজেই কাউন্টারে গিয়ে ভাঙাতে পারবে না। সেজন্য তাকে আগে নিজের হিসেবে, ব্যাংক হিসাবে গিয়ে এই চেকটি, দাগ কাটা চেকটি জমা দিতে হবে। তারপরে এর অর্থ যখন ব্যাংক কর্তৃক সংগ্রহিত হবে, তারপরে আবার সে নিজের একটি চেক কেটে এই অর্থ সংগ্রহ করবে। ধরো আমি যদি তোমাকে একটি দাগ কাটা চেক দিই, তাহলে তোমাকে কি করতে হবে? সেই দাগ কাটা চেকটি তোমার ব্যাংক হিসাবে নিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ব্যাংক এই দাগ কাটা চেকের অর্থ সংগ্রহ করে তোমার অ্যাকাউন্টে জমা করবে। তারপরে তুমি তোমার একটি চেক বই, যে চেক বই রয়েছে সেই চেক বই থেকে একটি চেক দিয়ে চেক কেটে ওই অর্থ সংগ্রহ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখি যে দাগ কাটা চেক তথ্যের ভিত্তিতে কয় ধরনের? দাগ কাটা চেক তথ্যের ভিত্তিতে দুই ধরনের, সাধারণ দাগ কাটা চেক, বিশেষভাবে দাগ কাটা চেক। সাধারণ দাগ কাটা চেক কাকে বলে? এই যে আমি দাগটা কেটে রেখেছি, ভিতরে কিছুই লিখিনি, তাই না? এটি একটি সাধারণ দাগ কাটা চেক। অর্থাৎ দাগ কাটা চেকের দুই দাগের ভিতরে যদি কোনো কথা লেখা না থাকে, অথবা অ্যান্ড কোম বা নট নেগোশিয়েবল এই শব্দগুলো লেখা থাকে, তখন তাকে সাধারণ দাগ কাটা চেক বলা হয়। এবং বিশেষভাবে খেয়াল করো যে এখানে কিন্তু ব্যাংক বা ব্যাংকের কোনো শাখার কথা উল্লেখ করা হয়নি। সাধারণ দাগ কাটা চেক ওই চেকগুলো, যে চেকগুলোর ভিতরে কোনো কিছু লেখা থাকবে না, বা যদি লেখা থাকেও সেখানে অ্যান্ড কোম বা নট নেগোশিয়েবল এ জাতীয় কথা লেখা থাকবে। এখানে ব্যাংকের বা ব্যাংকের কোনো শাখার নাম উল্লেখ থাকবে না। এই সাধারণ দাগ কাটা চেকগুলোকে, ধরো তুমি সাধারণ দাগ কাটা চেক পেয়েছো, তুমি কিন্তু তোমার যে কোনো ব্যাংক হিসেবে জমা দিয়ে এর অর্থ সংগ্রহ করতে পারবে। এবার আসি বিশেষভাবে দাগ কাটা চেক। বিশেষভাবে দাগ কাটা চেক হলে এখানে কি হতো জানো? ধরো এটা প্রাইম ব্যাংক লিমিটেড, আমি হয়তো লিখে দিলাম যমুনা ব্যাংক। সরি, জায়গা নেই দেখে হয়তো বাইরে চলে গেল। এই যে আমি এখানে ভিতরে যমুনা ব্যাংক লিখলাম, এর মানে হচ্ছে কি, এই যমুনা ব্যাংকের প্রাপকের যে হিসাব রয়েছে সেই হিসাবে এই বিশেষ দাগ কাটা চেকটি জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে হবে। তাহলে এবার আসি বিশেষ দাগ কাটা চেক কাকে বলে। বিশেষ দাগ কাটা চেক হচ্ছে যখন বাহক চেক বা হুকুম চেকের বাম কোণে আড়াআড়ি যে দাগ কাটা হয়েছে, সেই দাগের ভিতরে যদি কোনো ব্যাংকের নাম অথবা ব্যাংকের কোনো শাখার নাম উল্লেখ করে দেওয়া থাকে এবং সেটা উল্লেখ করে তারপরে চেকটিকে প্রস্তুত করা হয়, তাহলে সেটি হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক। এবং এক্ষেত্রে কিন্তু প্রাপক যে কোনো শাখা থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ প্রাপকের যে কোনো ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট থাকলে, যে কোনো শাখা বা যে কোনো ব্যাংক থেকে এটা সংগ্রহ করতে পারবে না।
তাকে সংগ্রহ করতে হবে এই যে এখানে উল্লেখিত ব্যাংক বা ব্যাংকের যে শাখা রয়েছে সেই ব্যাংক বা শাখা থেকে, এবং সেখানে প্রাপকের হিসাবে জমা দিয়ে তারপরে এর অর্থ উত্তোলন করতে হয়। নিরাপত্তার দিক থেকে সাধারণত বিশেষভাবে দাগ কাটা চেক সবচেয়ে নিরাপদ, কারণ এর মাধ্যমে একজন গ্রাহককে যখন অর্থ সংগ্রহ করতে হয় সেখানে তাকে নির্দিষ্ট ব্যাংক হিসাব সিলেক্ট করে দেওয়া হয় বা নির্দিষ্ট ব্যাংকের শাখা সিলেক্ট করে দেওয়া হয়, ব্যাংকের নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করে দেওয়া হয়। ফলে এই চেকটি যদি হারানো যায় বা কেউ যদি পেয়ে এটাকে ব্যাংকে উপস্থাপন করতে চায় তাহলে সে কিন্তু এটা করতে পারবে না, কারণ এটা অত্যন্ত নিরাপদ একটি চেক। এবার আসি আমরা মার্কেট চেক বা চেক কার্ড, দুটো কথাই এসেছে, মার্কেট চেক বা চেক কার্ড। মার্কেট চেক কাকে বলে? আসলে দেখো, বিভিন্ন ধরনের বড় বড় বিপণী বিতান বা বড় বড় নির্দিষ্ট কিছু দোকান রয়েছে যারা নগদে অর্থ গ্রহণ করার পাশাপাশি ইলেকট্রনিক উপায়ে কিন্তু অর্থ সংগ্রহ করে। এখন ইলেকট্রনিক উপায়টা কি? ইলেকট্রনিক উপায়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের কার্ড রয়েছে, যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই ধরনের কার্ডগুলো মাধ্যমে কিন্তু ওই বড় বড় বিপণী বিতান বা নির্দিষ্ট যে বড় বড় দোকানগুলো রয়েছে সেখানে ওই কার্ডগুলো দিয়ে কেনাকাটা করা যায়। এতে তোমাকে নগদ অর্থ বা চেক উপস্থাপন করতে হয় না, এবং যিনি বিক্রেতা তিনি কিন্তু এই কার্ডগুলো থেকে খুব দ্রুততার সাথে নিজের অ্যাকাউন্টকে ক্রেডিট এবং যিনি ক্রেতা তার অ্যাকাউন্টকে ডেবিট করতে পারেন। অর্থাৎ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে অর্থ জমা করে নিতে পারেন এবং খুব দ্রুততার সাথে কিন্তু কাজটি করতে পারেন। বাংলাদেশেও কিন্তু বিভিন্ন বেসরকারি ব্যাংক এই ধরনের সহায়তা দিয়ে থাকে। তোমরা যদি খালেকুজ্জামানের বই পড়ো তো সেখানে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা, যদিও অন্য বইগুলোতে একদম স্পষ্টভাবে এই কথাটি বলা নেই। তবে বিশ্বের সবগুলো যে উন্নত দেশ রয়েছে সেই উন্নত দেশগুলোতে কিন্তু এই চেক কার্ড বা মার্কেট চেক ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং বাংলাদেশেও কিন্তু এই ব্যবস্থা রয়েছে বিভিন্ন বেসরকারি ব্যাংকের মাধ্যমে। তো যাই হোক, এবার আসি আমরা ভ্রমণকারী চেক। ভ্রমণকারী চেক কি? একজন ভ্রমণকারী যিনি বিদেশে গিয়ে অর্থ সংগ্রহ করতে আগ্রহী, তিনি দেশে যদি কোনো নির্দিষ্ট একটি ব্যাংকে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ফি এবং অর্থ জমা দিয়ে এই চেক সংগ্রহ করে থাকেন। এক্ষেত্রে ব্যাংক যে ব্যক্তিটি আগ্রহী বিদেশ যেতে এবং ভ্রমণকারী চেক সংগ্রহ করতে ইচ্ছুক তার কাছ থেকে টাকা গ্রহণ করে তাকে এই ভ্রমণকারী চেক ইস্যু করা হয়। এবং ভ্রমণকারী যখন বিদেশে ভ্রমণ করেন তখন সেই ইস্যুকারী ব্যাংকের বিভিন্ন শাখা বা তাদের কোনো প্রতিনিধির কাছ থেকে ওই চেকটি ভাঙিয়ে অর্থ সংগ্রহ করেন। এটাই হচ্ছে ভ্রমণকারী চেক। এটি কিন্তু আবার সাধারণ চেক না, ভ্রমণকারী চেক সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আমরা এই যে হুকুম চেক, দাগ কাটা চেক, বিশেষভাবে দাগ কাটা চেক, যে চেকটি দেখাচ্ছি ভ্রমণকারী চেকটি আর ওই চেকের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঠিক আছে, এটি যেমন অর্থ পরিশোধের জন্য বা গ্রাহক নিজের অর্থ সংগ্রহের জন্য করে থাকেন, ওই ক্ষেত্রে কিন্তু শুধু ভ্রমণকারী ইস্যুকারী ব্যাংকের নিয়মিত কিন্তু আগেই টাকা জমা দিয়ে চেকটি সংগ্রহ করেন এবং পরে গিয়ে তাদের কোনো শাখা বা প্রতিনিধির কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। তো এটা হচ্ছে ভ্রমণকারী চেক। এরপরে আসি উপহার চেক। উপহার চেক কি? উপহার চেক হচ্ছে কিছু ব্যাংক রয়েছেন যারা এই ধরনের চেক ইস্যু করে থাকে। সাধারণত প্রিয়জনদেরকে উপহার দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের চেক সংগ্রহ করা হয়। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা ইস্যুকারী ব্যাংকে জমা দিয়ে এই চেক সংগ্রহ করতে হয়, এবং এই চেক অনেকটা প্রাইস বন্ডের মতো। এই চেকও কিন্তু নির্দিষ্ট মেয়াদে সুদ পাওয়া যায়, এবং প্রাইস বন্ডের মতো এখানেও কিন্তু ড্রয়ের মাধ্যমে পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার গিফট চেক। আমি ক্লাসে হলে তোমাদেরকে গিফট চেকটা দেখাচ্ছি, নিরাপত্তার কারণে এখানে দেখাতে পারছি না বলে দুঃখিত। এবার আসি অন্যান্য চেক। এখন অন্যান্য চেকের মধ্যে প্রথমে যেটা আছে ফাঁকা চেক। তো ফাঁকা চেকে চন্দ্রবিন্দু নেই, আমরা একটু চন্দ্রবিন্দু দিয়ে দিই। ফাঁকা চেক। ফাঁকা চেক কি? ধরো আমি এই যে চেকটা প্রস্তুত করেছি, দেখো এখানে আমার সিগনেচার যদি দিয়েও দিই, আমি টাকার পরিমাণ কিন্তু আমি লিখি নেই। লিখি নেই। যেহেতু আমি টাকার পরিমাণ লিখি নেই এবং আমার সমস্ত কর্মকাণ্ড কমপ্লিট হয়েছে, ধরো আমি একটা সিগনেচারও দিয়ে দিই। ধরো এখানে আমি একটা সিগনেচার দিয়ে দিলাম, হ্যাঁ, অথচ আমি কিন্তু টাকার পরিমাণ অঙ্কে এবং কথায় লিখিনি। তার মানে এটি হচ্ছে ফাঁকা চেক। অর্থাৎ যে চেক
প্রস্তুত করা হয়, কিন্তু টাকার অঙ্ক খালি রেখে প্রাপককে প্রদান করা হয় এবং পরে প্রাপক ব্যাংকে উপস্থাপনের পূর্বে নিজে টাকার অঙ্ক বসিয়ে তারপরে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করে, মানে টাকার অঙ্ক বসিয়ে সেটা ব্যাংকে উপস্থাপন করে এবং টাকার মানে চেকের অর্থ সংগ্রহ করে। সেই চেকটাকে বলা হচ্ছে ফাঁকা চেক। অর্থাৎ যিনি আমানতকারী বা ব্যাংকের গ্রাহক, তিনি যখন প্রাপককে মানে অর্থের পরিমাণ উল্লেখ না করে যে চেক প্রদান করেন সেটাকেই ফাঁকা চেক বলা হয়। এবং তোমরা জানো বিভিন্ন নাটক সিনেমায় আমরা দেখেছি যে ব্ল্যাঙ্ক চেক বলে, সেই ব্ল্যাঙ্ক চেকই হচ্ছে এই ফাঁকা চেক। এখন এই ফাঁকা চেক কিন্তু আবার সবাই সবাইকে দেয় না, এটা সাধারণত খুব বিশ্বস্ত বা খুব প্রিয়জন না হলে কিন্তু এই ফাঁকা চেক দেওয়া হয় না। তো এই ছিল আমার ফাঁকা চেক, এবং এটি কিন্তু অনিরাপদ একটি চেক। যদি হারিয়ে যায় বাই চান্স, তাহলে যে কোনো অ্যামাউন্টের টাকা যিনি পেয়েছেন তিনি কিন্তু অর্থ উত্তোলন করে নিতে পারেন। এরপরে আসি পূর্ব তারিখের চেক। হারানো চেকটা আমি একটু পরে করাচ্ছি, পূর্ব তারিখের চেক করি। পূর্ব তারিখের চেক কি? আজকে কত তারিখ? আজকে আমাদের 6 ফেব্রুয়ারি, তাই না? তো এই যে 6 ফেব্রুয়ারির আমি যদি ধরো 5 জানুয়ারির একটি চেক ইস্যু করি আজকের দিনে, তাহলে সেটি হচ্ছে পূর্ব তারিখের চেক। অর্থাৎ চেক ইস্যু যেদিন করা হলো তার পূর্বের কোনো তারিখ দিলে, তারিখ দিয়ে যদি চেকটি প্রস্তুত করা হয় তাহলে সেটা হচ্ছে পূর্ব তারিখের চেক। এক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। পূর্ব তারিখের চেকের ক্ষেত্রে দেখতে হবে যে এটি যেন বাসি চেক না হয়ে যায়, অর্থাৎ এটি মেয়াদ উত্তীর্ণ যাতে না হয়ে যায়। কারণ মেয়াদ উত্তীর্ণ বলে গণ্য হলে কিন্তু ব্যাংক অর্থ প্রদান করবে না। ব্যাংকের কাছে অবশ্যই যে দেশে এটি প্রস্তুত করা হচ্ছে সেই দেশের নির্দিষ্ট আইন মেনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কিন্তু এটিকে উপস্থাপন করতে হবে। তো এটি বলা হচ্ছে যে পূর্ব তারিখের চেক হচ্ছে যে তারিখে প্রস্তুত করা হয় চেকটি, সেই তারিখ না দিয়ে তার পূর্ববর্তী কোনো তারিখ দেওয়া হলে সেটিকে বলা হচ্ছে পূর্ব তারিখের চেক। এরপরে আসি বাসি চেক। বাসি চেক কি? যেটা আগে বললাম বাসি চেক। বাসি চেক হচ্ছে এমন একটি চেক যে চেকের মেয়াদ ওই দেশের নির্দিষ্ট আইন অনুসারে ব্যাংকে যদি উপস্থাপন না করা হয়, অর্থাৎ আইন অনুসারে যে নির্দিষ্ট মেয়াদ রয়েছে সেই মেয়াদ অনুসারে যদি উপস্থাপন না করা হয় তাহলে সেটি একটি বাসি চেক বা বাতিল চেক বলে গণ্য হবে। বাংলাদেশে সাধারণত এই মেয়াদ হচ্ছে 6 মাস। অর্থাৎ ধরো আমি আজকে 1 জানুয়ারি একটি চেক পেলাম, সেটা আমাকে অবশ্যই 31 জুলাই মানে 31 জুনের মধ্যে, 6 মাস 31 জুনের মধ্যে সেটাকে আমার ক্যাশ করাতে হবে বা ব্যাংকে উপস্থাপন করে সেটাকে ভাঙাতে হবে, তার অর্থ সংগ্রহ করতে হবে। এটা যখনই ধরো আমি যদি যাই 8 জুলাই তারিখে, এই 1 জানুয়ারি ইস্যুকৃত চেকটা যদি আমি 8 জুলাই তারিখে ব্যাংকে উপস্থাপন করি তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাকে কোনোরূপ অর্থ প্রদান করবে না এবং এটি বাতিল বলে গণ্য হয়েছে এই মর্মেই কিন্তু আমাকে তথ্য দিবে, যেহেতু এই চেকের মেয়াদ অনুযায়ী কিন্তু আমি অর্থটা সংগ্রহ করিনি, ব্যাংকে এই চেকটাকে উপস্থাপন করিনি। এটাই হচ্ছে বাসি চেক, যেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ব্যাংকে উপস্থাপন করা হয়। এরপরে আসি পরবর্তী চেক। পরবর্তী তারিখের চেক, আসলে পরবর্তী চেক না, পরবর্তী তারিখের চেক। পরবর্তী তারিখের মতোই ধরো আজকে আমি 6 ফেব্রুয়ারি একটি চেক প্রস্তুত করছি এবং তারিখ দিচ্ছি ধরো আমি 10ই মে। তো আজকে 6 ফেব্রুয়ারি 10ই মে কিন্তু অনেক পরের ঘটনা, তাই না? তো এটাই বলা হচ্ছে যে আজকে তারিখে আমি চেক প্রস্তুত করার পরেও আমি তারিখ দিচ্ছি কিন্তু ভবিষ্যতের কোনো তারিখ। যদি এভাবে কোনো চেক প্রস্তুত করা হয় তাহলে সেটাকে বলা হয় পরবর্তী তারিখের চেক। এবং এই চেকের অর্থ কিন্তু এই যে আমি উদাহরণ যেটা দিলাম যে 10ই মে আমি ডেট দিয়েছি, 10ই মের আগে কিন্তু এই চেকের অর্থ সংগ্রহ করা যাবে না। ওই 10ই মে বা তারপরে গিয়ে এটি ব্যাংকে উপস্থাপন করে এর অর্থ সংগ্রহ করা যাবে। তাহলে পরবর্তী তারিখ কি? পরবর্তী তারিখ হচ্ছে যেদিন চেক প্রস্তুত করা হয় সেই তারিখের পরবর্তী কোনো দিনের তারিখ দিয়ে যে চেক প্রস্তুত করা হয় সেটিকে বলা হচ্ছে পরবর্তী তারিখের চেক। এরপরে আসি অনুমোদন প্রাপ্ত চেক। অনুমোদন প্রাপ্ত চেক কি? অনুমোদন প্রাপ্ত চেক হচ্ছে যখন কোনো চেক ইস্যু করা হয় বা সেটা ব্যাংকে উপস্থাপন করা হয় তার পূর্বে যদি ওই ব্যাংকের মানে যে ব্যাংকের উপর চেকটি প্রস্তুত করা হচ্ছে সেই ব্যাংকের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা ম্যানেজারের অনুমতি নিতে হয়, অনুমোদন নিতে হয়, তাকে বলা হচ্ছে অনুমোদন প্রাপ্ত চেক। অর্থাৎ কোনো চেক প্রস্তুত এবং উপস্থাপনের পূর্বে যদি সেই যে ব্যাংকের উপর প্রস্তুত করা হচ্ছে সেই ব্যাংকের কোনো ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে
প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে অনুমোদনপ্রাপ্ত চেক। এবং এক্ষেত্রে সব সময় কিন্তু অনুমোদনপ্রাপ্ত চেক তৈরি করতে হয় না। এটা কখন করতে হয়? যখন কোনো মানে বিশাল অঙ্ক লাভে, বিশাল অঙ্কের একটি চেক প্রাপ্তির বিষয় থাকে, তখন এই ক্ষেত্রে অনুমোদন নিতে হয়। অথবা ধরো তুমি সঞ্চয়ী হিসাবে যে সীমা রয়েছে তোমার, সেই সীমার ঊর্ধ্বে গিয়ে যদি তুমি অর্থ সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই অনুমোদন প্রাপ্ত চেক সংগ্রহ করতে হবে। এরপরে আসি হারানো চেক। ধরো আমি একটি চেক প্রস্তুত করলাম, সেটা বাহক চেক হোক বা হুকুম চেক হোক বা যেই চেকই হোক না কেন, সেটা হারিয়ে গেল প্রস্তুতের পরে, কিন্তু ব্যাংকে উপস্থাপনের আগে হারিয়ে গেল, সেই চেকটিকে বলা হচ্ছে হারানো চেক। হারানো চেকের ক্ষেত্রে গ্রাহক কি করবে? গ্রাহক অবশ্যই সাথে সাথে যে ব্যাংকের উপর চেকটি প্রস্তুত করা হচ্ছে তাকে জানাবে, যাতে সে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। যদি গ্রাহক এই কাজটি না করে, অর্থাৎ যে প্রস্তুতকারী এই কাজটি না করে, তাহলে ব্যাংক যদি চেক উপস্থাপন হওয়ার সাথে সাথে অর্থ প্রদান করে অন্য কোনো ব্যক্তিকে, তাহলে সেজন্য ব্যাংক দায়ী থাকবে না। আমি সহজ করে বলছি, ধরো আমার একটি চেক আমি তোমাকে দিলাম, চেকটি তোমার কাছ থেকে হারিয়ে গেল। এখন তুমি যেহেতু প্রাপক, তুমি সাথে সাথে কি করবে? আমাকে জানাবে। আমি কি করব? সেটা আমার ব্যাংককে জানাবো। আমার ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এখন তুমি চেকটা হারানোর পর তোমার মনে হলো যে এটা আসলে কোনো ব্যাপার না, আমি ব্যাংকে যাই, ধীরে সুস্থেই যাই। হয়তো তুমি কয়েক ঘন্টা দেরি করে ব্যাংকে গেলে বা আমাকে জানালে, দেখা গেল এর মাঝখানে যে চেকটি পেয়েছে সে অলরেডি চেকের অর্থ ব্যাংক থেকে সংগ্রহ করে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু ব্যাংককে আমি বা তুমি কোনোভাবেই দায়ী করতে পারবো না অর্থ প্রদানের জন্য, কারণ এটির সাথে সাথে জানানোটাই বাঞ্ছনীয় ছিল, যেটা করা হয়নি। তো হারানো চেক হচ্ছে কি? হারানো চেক হচ্ছে প্রস্তুতের পর কিন্তু ব্যাংকে উপস্থাপনের পূর্বে যদি হারিয়ে যায়, সেই চেকটিকে বলা হচ্ছে হারানো চেক। বাহক চেক। দেখো আমি একটা চেক লিখে রেখেছি, যদিও চেকটা আগে ছিল, আমি মুছে আবার নতুন করে লিখলাম। বাহক চেক কি সেটা তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি, যে বাহক চেক হলো যে চেকটি ব্যাংকে উপস্থাপনের পর ব্যাংক তার বাহককে অর্থ পরিশোধে বাধ্য থাকে, তাকে বলা হচ্ছে বাহক চেক। অর্থাৎ বাহক চেক এমন একটি চেক যেটি যে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করলে তার অর্থ ব্যাংক পরিশোধ করে বা বাহক সহজেই অর্থ সংগ্রহ করতে পারে। তো এক্ষেত্রে বাহক চেকের সাধারণত কি থাকে, যে এই শব্দটা বলা থাকে, যেমন আমি আগেও বলেছি তোমাদের যে পে টু মানে প্রাপকের নাম বা অর বিয়ারার কথাটা লেখা থাকে, অর্থাৎ অর বিয়ারার মানে এখানে অথবা বাহককে, এই কথাটি লেখা থাকে। এবং আর বাকি সবকিছু কমপ্লিট করে সাধারণত এটি একজন প্রাপককে দেওয়া হয়। তো দেখো এখানে একটি বিষয় হচ্ছে যে দ্য সাম অফ টাকা, তো অবশ্যই এখানে আমি কত টাকা দিতে চাই বা একজন চেক প্রস্তুতকারী কত টাকা দিতে চাই সেটা লিখবে, এবং এখানে কথাই লিখবে, সরি এখানে অঙ্কে লিখবে, এখানে কথাই লিখবে। দেখো পে টু প্রাপক, এখন প্রাপক যে কেউ হতে পারে, যে সে যে ব্যক্তি হবে তার নাম লিখলেও হবে, যদি তার নাম না লিখে তাও চলবে। আর যদি প্রাপক নিজে হয়, অর্থাৎ ধরো আমি একটি বাহক চেক প্রস্তুত করলাম, তাহলে আমি যদি চেকটি ব্যাংকে ভাঙাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? সেলফ। যখন বাহক চেকে সেলফ শব্দটি লিখে থাকে, এর মানে হচ্ছে চেকদাতা নিজেই প্রাপক। ঠিক আছে? এখন এই যে বাহক চেক কিন্তু একটি অনিরাপদ চেক, যেটা আমি আগেও বলেছি। কারণ এই বাহক চেকটি যদি কোনো কারণে হারিয়ে যায় এবং এটি যিনি প্রাপক তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তির হাতে পড়ে, তাহলে সে কি করবে? সেই চেকটি অবশ্যই ব্যাংকে নিয়ে উপস্থাপন করবে এবং ব্যাংক থেকে সে অর্থ সংগ্রহ করতে পারবে। যদি ব্যাংক এক্ষেত্রে সন্দেহের কোনো প্রমাণ না পায়, অর্থাৎ চেকটি দেখে তাদের যথার্থ মনে হয়, তারা কিন্তু অর্থ প্রদান করবে। এবং এই অর্থ প্রদান করার ফলে ব্যাংক তো দায়ী হবে না, কারণ ব্যাংক তো চেকটির যথার্থতা দেখেছে যে হ্যাঁ এটি একটা বাহক চেক, এবং যিনি বাহক তিনি কিন্তু সেটি ব্যাংকে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করে নিয়েছেন। যেহেতু এই চেকগুলোতে প্রাপকের নাম যাই লিখে থাক না কেন, যিনি চেকটি জমা দিবেন তিনি বাহক এবং তিনি চেকটির অর্থ সংগ্রহ করতে পারবেন, এ কারণেই আসলে এই চেকটি অনিরাপদ একটি চেক। আবার কোম্পানির ক্ষেত্রেও কিন্তু আরেকটি নিয়ম রয়েছে, যে কোম্পানির ক্ষেত্রে যিনি প্রাপক তিনি যদি প্রতিষ্ঠান হন, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে যদি চেকটি ইস্যু করা হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের যিনি প্রাপক তিনি কিন্তু সেই প্রতিষ্ঠানের সিল
কি করবেন, সেই চেকের মধ্যে দিয়ে স্বাক্ষর করে তারপরে সেটি কিন্তু ব্যাংকে উপস্থাপন করবেন। বাংলাদেশের যে প্রচলিত নীতি রয়েছে সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠান তার প্রাপ্ত চেক তার ব্যাংক হিসাবে জমা দিয়ে অর্থ সংগ্রহ করে, সরাসরি চেকটি কাউন্টারে জমা দেয় না, ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা দিয়ে সংগ্রহ করে না, তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে অর্থটা সংগ্রহ করে। তো আমরা গ্রাহক চেক যে পড়ছিলাম তার নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখন এই চেকটি দেখি, চেকটির বৈশিষ্ট্য কি সেটা আমরা একটু সহজেই বুঝে নিব। অন্যান্য চেকের মতো অবশ্যই এই চেকটিরও শাখার নাম, কোন ব্যাংকের চেক, চেকের সিরিয়াল নাম্বার কি, তারিখ কত, এগুলো লেখা থাকবে। এগুলো সব চেকেই সেম। এক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অর বিয়ারার, অর্থাৎ বাহক চেকে এই অর বিয়ারার কথাটি উল্লেখ থাকবে। আর যখন সিগনেচার করে এটি কাউকে দেওয়া হবে, সে এখানে প্রাপকের নাম না লিখে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু এই চেকটি বৈধ বলে গণ্য হবে এবং এই চেকটি অর্থ ব্যাংক পরিশোধ করবে। অর্থাৎ বাহক চেকের অন্য একটি বৈশিষ্ট্য হলো কি, যে চেকটিতে কোনো প্রাপকের নাম উল্লেখ না থাকলেও চেকটি বৈধ এবং এই চেকের অর্থ ব্যাংক কোনো রকম সন্দেহের কারণ না থাকলে মানে অর্থটি পরিশোধ করতে বাধ্য হবে। এবং এখানে প্রাপকের নামে আমি যেটা বলছি, প্রাপক নিজেকেও লিখতে পারে, অন্য কোনো ব্যক্তিকেও লিখতে পারে এবং কিছু নাও লিখতে পারে। তার মানে তিনভাবেই কিন্তু এই চেকটি বৈধ বা ব্যাংকে উপস্থাপন যোগ্য। বাহক চেক একটি কম নিরাপদ চেক, বাহক চেকের রূপান্তরযোগ্যতা রয়েছে এবং বাহক চেক দাগ কাটা চেকের মানে দাগ কেটে এটাকে অধিক নিরাপদ করতে পারে। সেক্ষেত্রে যিনি বাহক তিনিও করতে পারেন, যিনি চেক দাতা তিনিও করতে পারেন। অর্থাৎ দাগ কেটে বাহক চেককে অধিক নিরাপদ করা যায়। তবে বাহক চেকের মাধ্যমে কিন্তু সাধারণত বড় অঙ্কের লেনদেন হয় না। তো এইগুলো ছিল আসলে বৈশিষ্ট্য। এখন আমরা দেখি যে বাহক চেকের সুবিধা কি। বাহক চেকের সুবিধা হচ্ছে যে এটি সহজ ব্যবহার। সারা বিশ্বেই বাহক চেক একটি বহুল ব্যবহৃত চেক, যেখানে অনেক একাধিক লেনদেন করা যায়। অর্থাৎ একটি চেকের মাধ্যমে কিন্তু একাধিকবার লেনদেন করা যায়, যেহেতু যিনি বাহক তার হাতে থাকলেই তিনি ওই চেকটির ধারক এবং তিনি যখন ব্যাংকে উপস্থাপন করছেন তিনি অর্থ সংগ্রহ করতে পারছেন। তাই এটি খুব সহজেই ব্যবহার করা যায়। এটি একটি অন্যতম সুবিধা এই বাহক চেকের ক্ষেত্রে। এবার আসি সহজ হস্তান্তর। সাধারণত অর্পণের মাধ্যমেই বাহক চেক হস্তান্তর করা যায়, কোনো ধরনের অনুমোদন বা পৃষ্ঠাঙ্কনের প্রয়োজন পড়ে না। শুধুমাত্র অর্পণ, অর্থাৎ আমি তোমাকে একটি চেক দিলাম, বাহক চেক দিলাম, তোমার নাম লিখে দিলাম বা নাম না লিখেও দিলাম, সেটা অর্পণ করে দিলাম, তুমি এই অর্পণের মাধ্যমেই কিন্তু চেকটির মালিক হয়ে গেলে। তো এটা হচ্ছে সহজ হস্তান্তর। এরপরে আসি ব্যাংকের সুবিধা। ব্যাংকের সুবিধা কি দেখো, বাহক চেক নিয়ে কিন্তু তাদের কোনো রকম ঝামেলা নেই। বাহক চেক এসেছে, তারা নমুনা স্বাক্ষর কার্ডে সংগৃহীত যে স্বাক্ষর রয়েছে চেক দাতা তার সাথে মিলাবে, দেখবে যে হ্যাঁ স্বাক্ষর ঠিক আছে, চেক দাতার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে, ওকে, তাহলে এর অর্থ প্রদান করা যায়। তারা কিন্তু এই প্রাপকটি সেই প্রাপক কিনা যাকে দেওয়া হয়েছে চেকটি, এই বিষয়ে কিন্তু তারা কোনো খোঁজ খবর নেওয়ার দরকার পড়ে না আসলে। কারণ তারা দেখবে যে হ্যাঁ সিগনেচার ঠিক আছে কিনা, অ্যাকাউন্টে অর্থ আছে কিনা, চেকটি ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ছাপা ফর্মের চেক কিনা। যদি দেখে যে হ্যাঁ আইনানুগভাবে সমস্ত কিছু ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাংক এই চেকের অর্থ পরিশোধ করে দিবে। এ কারণেই এই ব্যাংকটির কিন্তু ঝামেলাপূর্ণ কাজ নয়, এটি খুব সহজে করে দিতে পারে, সাধারণত 2-3 মিনিটের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যায়। সেজন্যই বলা হচ্ছে যে এটা ব্যাংকের সুবিধা, যে খুব সহজেই এই লেনদেনগুলো ব্যাংক করে থাকে এই চেকের মাধ্যমে। এরপরে আসি রূপান্তরযোগ্যতা। আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম তোমাদেরকে, যে চেককে বাহক চেককে দাগ কেটে দাগ কাটা চেকে রূপান্তর করা যায়। এটা খুব সহজেই করা যায়। যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম, যে জাস্ট এভাবে একটা দাগ দিয়ে দিলাম, এটা কিন্তু একটা দাগ কাটা চেকে পরিণত হলো। আমি এখানে লিখে দিলাম এন্ড কোম, ঠিক আছে, এটা একটা দাগ কাটা চেকে পরিণত হলো। অর্থাৎ রূপান্তর যোগ্যতা রয়েছে এই বাহক চেকের। এবার আসি অসুবিধা কি। সব তো সুবিধা দেখলাম, এবার অসুবিধাটা হচ্ছে কি দেখো, যে বাহক চেক কম নিরাপদ। কারণ তোমাকে যে চেকটি আমি দিয়েছি সেই চেকটি যদি হারিয়ে যায় এবং অন্য কোনো ব্যক্তি যদি সেই চেকটি পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করার মাধ্যমে অর্থ সংগ্রহ করে নেয়,
সেক্ষেত্রে কিন্তু যিনি চেক দাতা এবং যিনি চেক গ্রহীতা তারা আসলে তেমন কিছু করতে পারে না, এবং এই জন্য ব্যাংকেও কিন্তু দায়ী করতে পারবে না, কারণ ব্যাংক তো তার যথার্থ নিয়ম মেনেই টাকাটা পরিশোধ করেছে, যেহেতু বাহক চেক যিনি বাহক ছিলেন তাকেই অর্থটি পরিশোধ করা হয়েছে। এজন্যই বলা হচ্ছে যে বাহক চেক অত্যন্ত অনিরাপদ অন্যান্য চেকগুলোর তুলনায়। আরেকটি অসুবিধা কি, যে বড় লেনদেনে অনুপযুক্ত। যেহেতু এই চেকের বাহককে অর্থ প্রদান করা হয়, সেহেতু বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই চেকগুলো ব্যবহার করা হয় না। সাধারণত সীমিত আয়ের লোকজন বা চাকরিজীবী যারা ছোট ছোট অ্যামাউন্টে লেনদেন করে তারাই এই চেকটি বেশি ব্যবহার করে থাকে। আর বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সব ধরনের প্রতিষ্ঠান বা ব্যক্তি যারাই থাকে তারা কিন্তু দাগ কাটা চেকই ব্যবহার করে থাকে। তো এটাই বলা হচ্ছে যে বড় অঙ্কের লেনদেনে এই চেক আসলে অনুপযুক্ত, কারণ কেউ কোনো ব্যক্তি কিন্তু চায় না আসলে যে তাদের অর্থটা হারানো যাক বা চেকটা হারানো যাক, তাই না? সেজন্য বলা হচ্ছে যে বড় অঙ্কের লেনদেনে এই চেকটি অনুপযুক্ত। এরপরে দেখি হুকুম চেক। হুকুম চেক কি? হুকুম চেক খুব বেশি পরিশ্রম না। এই যে এখানে অর্ডিয়ার কথাটা লেখা হচ্ছে না, এখানে আমরা কি লিখবো? অর্ডার। এই হয়ে গেল আমার হুকুম চেক। তাহলে এবার আসি হুকুম চেক। হুকুম চেক হচ্ছে যে চেকে প্রস্তুতের সময় লেখা হয় যে প্রাপককে অথবা কি আদেশ অনুসারে, অথবা আদেশ অনুসারে অর্ডার। দেখো অর্ডার কথাটি লেখা থাকে, এখানে কিন্তু প্রাপকের নাম লিখতে হয়। অর্থাৎ যে চেকটিতে প্রাপকের নাম লিখে অথবা আদেশ অনুসারে কথাটি লিখে প্রস্তুত করা হয় সেই চেকটিকে বলা হচ্ছে হুকুম চেক। হুকুম চেকে অবশ্যই প্রাপকের নাম থাকবে অথবা তার অনুমোদনে বলে যে প্রাপক তার কথা বলা থাকবে, এবং অবশ্যই এই প্রাপকের বা অনুমোদন বলে প্রাপকের যে পরিচিতি, গ্রহণযোগ্য পরিচিতি নিশ্চিত হয়ে তারপরে কিন্তু ব্যাংক এই চেক উপস্থাপনকারীকে অর্থ পরিশোধ করবে। সেক্ষেত্রে এই চেককে চেকটি যিনি উপস্থাপন করলেন, যিনি প্রাপক বা অনুমোদন বলে প্রাপক, তার যে গ্রহণযোগ্য পরিস্থিতি এটি কে নিশ্চিত করবে? নিশ্চিত করতে সাধারণত 3 শ্রেণীর ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়, অর্থাৎ 3 শ্রেণীর ব্যক্তি এক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হয়। তারা হলেন কি, যে ব্যাংকের কোনো গ্রাহক অথবা ব্যাংকের কোনো কর্মচারী অথবা ওই এলাকার কোনো বিশিষ্ট ব্যক্তি, যিনি যে ব্যক্তিটি হুকুম চেকটি বা অর্ডার চেকটি কি করেছে, ব্যাংকে উপস্থাপন করেছে, তার যে সই রয়েছে, সেই চেক দাতার যে সই রয়েছে সেই সইটি ঠিক আছে কিনা এবং তার সইটি ঠিক আছে কিনা সেটি খেয়াল করবে। অর্থাৎ প্রাপকের সইটি শনাক্তকরণের মাধ্যমে এই গ্রহণযোগ্যতা নিশ্চিত করা হবে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যখনই একজন প্রাপক অনুমোদন বলে অন্য কোনো ব্যক্তিকে প্রাপক বানাবেন, সেক্ষেত্রে তাকে হস্তান্তরের জন্য অবশ্যই কি করতে হবে? চেকের উল্টো পৃষ্ঠে একটি স্বাক্ষর দিতে হবে, প্রাপকের নাম উল্লেখ পূর্বক স্বাক্ষর প্রদান করতে হবে, যেটিকে বলা হয় অনুমোদন বা পৃষ্ঠাক্ষর। চেকের এটা তো চেকের সামনের পার্ট, এটা ঠিক পিছনের পার্টে জায়গা আছে লেখা, দুটো দাগের ভিতরে এটা লিখতে হয়। তো ওইখানেই আসলে স্বাক্ষর করে প্রাপকের নাম লিখে তারপরে এটাকে হস্তান্তর করা হয়, তখন এটা কিন্তু অনুমোদন বলে প্রাপক হয়ে যায় এবং তিনি তখন আবার এই চেকটিকে উপস্থাপন করেন এবং তার পরিস্থিতি নিশ্চিত হওয়ার পরে কিন্তু তাকে অর্থ প্রদান করা হয়। তো আদেশ অনুসারে বা হুকুম চেকের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে চেকে অবশ্যই প্রাপকের নাম বা অথবা আদেশ অনুসারে এই কথাগুলোর উল্লেখ থাকবে, এবং এই চেকটি আসলে বাহক চেক থেকে অনেকটাই নিরাপদ, কারণ এখানে প্রাপকের নাম উল্লেখ করা হয়ে থাকে এবং যিনি প্রাপক তিনি আসলে এই অর্থ উত্তোলন করতে পারে। আর যখন প্রাপক বা অনুমোদন বলে প্রাপক অর্থ উপস্থাপনের জন্য চেক অর্থ সংগ্রহের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করে, তখন ব্যাংকে অবশ্যই কি করতে হয়? নিশ্চিত হতে হয় যে এই চেকের সত্তান্তর গ্রহীতা যিনি রয়েছেন তার জন্য এই সত্তান্তর যথার্থ কিনা, অর্থাৎ চেকটি যে প্রাপককে দেওয়া হলো সেই প্রাপক এই চেকটির আসলেই মালিক হবেন কিনা সেটা কিন্তু দেখে দেওয়া হয়। আমি উদাহরণ দিয়ে বুঝাবো, তোমরা বুঝতে পারবে।
তো আরেকটি বিষয় যেটি বলছিলাম, অবশ্যই তাদের গ্রহণযোগ্য পরিচিতি নিশ্চিত করার পরেই কিন্তু ব্যাংক যিনি প্রাপক বা অনুমোদন বলয়ের প্রাপক তাদের অর্থ পরিশোধ করে থাকে। এই হুকুম চেকের আরেকটি বৈশিষ্ট্য কি, যে এখানে যখন অনুমোদন বলয়ের প্রাপককে দেওয়া হয় তার নাম লিখে তথ্য মানে তাকে যে হস্তান্তর করা হচ্ছে সেটা লিখে কিন্তু মানে স্বাক্ষর করতে হয়। যিনি প্রাপক তিনি যখন অনুমোদন বলে অন্য কাউকে প্রাপক বানাচ্ছেন তখন চেকের পিছনের পৃষ্ঠায় তিনি সিগনেচার করে এবং প্রাপকের নাম উল্লেখ করে কিন্তু সেটা তাকে প্রদান করছে। তো এটা গেল একটা বৈশিষ্ট্য। আর আগে যেটা বলছিলাম যে এই চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ। এবার আসি সুবিধা কি, দেখো অধিক নিরাপদ যে কথাটি বলছিলাম, যে এই চেকের ক্ষেত্রে সাধারণত যেহেতু প্রাপকের নাম লেখা থাকে তাই তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অনুমোদন বলে প্রাপক ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি এটি উপস্থাপন করেন তাহলে কিন্তু সে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবে না এবং সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা ব্যাংক গ্রহণ করবে। আর ব্যাংক সবসময় কি করে, যখনই এ জাতীয় চেক ব্যাংকে উপস্থাপন হয় তারা অবশ্যই দেখে যে সত্যান্তরটা যথার্থ কিনা, অর্থাৎ যাকে প্রদান করা হয়েছে তিনি এর যথার্থ মালিক কিনা। এরপরে আরেকটি সুবিধা যদি দেখি আমি, নির্দিষ্ট ব্যক্তির অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। বাহক চেকে যে বিষয়টা নেই, বাহক চেকে প্রাপকের নাম থাকুক বা না থাকুক সেটি যিনি ব্যাংকে জমা দিচ্ছেন তিনি কিন্তু কি হচ্ছেন, এর মালিকানা লাভ করছেন, অর্থাৎ ওই চেকের অর্থ তিনি সংগ্রহ করতে পারছেন। কিন্তু হুকুম চেকে কিন্তু তা না। হুকুম চেকে যেটা আমি বলছিলাম যে তাদের যে ব্যক্তির নাম লেখা হয়েছে, প্রাপকের নাম লেখা হয়েছে, তার কিন্তু গ্রহণযোগ্য পরিচিতি গ্রহণ করার পরেই তারপরে তাকে অর্থ পরিশোধ করা হয়। আগে আমি যেটা বলছিলাম যে তিন ধরনের ব্যক্তি তার সইটাকে নিশ্চিত করেছেন, হ্যাঁ এটা তার সই, এটা নিশ্চিত করার পরে কিন্তু তাকে অর্থ পরিশোধ করা হয়। যদিও আজকাল এই বিষয়টা হয় না, আজকাল হচ্ছে যেহেতু আমাদের স্মার্ট কার্ড রয়েছে, এনআইডি কার্ড রয়েছে, সেই কার্ডের ফটোকপি দিলেই যথেষ্ট। তারপরেও কিন্তু এখানে অবশ্যই পরিচিতি গ্রহণ করার বিষয়টি থেকেই যায়, অর্থাৎ যিনি প্রাপক তিনিই কিন্তু পাচ্ছেন, বা যিনি অনুমোদন বলে প্রাপক তিনিই কিন্তু পাচ্ছেন। তো এত কিছু হুকুম চেকের সুবিধা রয়েছে, অসুবিধাটা কি রয়েছে? অসুবিধা হচ্ছে যে এই চেকটি সহজে হস্তান্তর করা যায় না, কারণ এটি সংজ্ঞায় কি বলা হয়েছে যে 1881 সালের সংজ্ঞা যেটি ছিল সেখানে বলা হয়েছে এটি অনুমোদন বলে এবং অর্পণের দ্বারা হস্তান্তর করা যায়। তো এখানে দুইটি কথা রয়েছে, একটা হচ্ছে অনুমোদন দ্বারা এবং অর্পণের দ্বারা, অর্থাৎ অনুমোদন করে এটি অর্পণ করলে এটি হস্তান্তর হবে, তার আগে কিন্তু এটা হস্তান্তর হবে না। তার মানে এটি হস্তান্তর যোগ্যতা যেটা রয়েছে সেটা বাহক চেকের তুলনায় কিন্তু কম, মানে সহজে হস্তান্তর করা যায় না, সহজে এই চেকের অর্থ সংগ্রহ করা যায় না। কারণ সহজে কেউ যদি উপস্থাপন করেও এবং সে যদি ওই চেকটির মালিক না হয় তাহলে ব্যাংকে কিন্তু প্রচুর ঝামেলা পোহাতে হয়, সবকিছু যে নিয়ে আইনানুগ সে নিয়মকানুন রয়েছে সবগুলো পিছিয়ে পরীক্ষা করে তারপরে কিন্তু তারা প্রাপককে অর্থ প্রদান করে। কোনো ব্যক্তি যদি সেই চেকের প্রাপক না হয় তাহলে তাকে কিন্তু ব্যাংক সেই অর্থ প্রদান করবে না। বা গ্রাহকদের ক্ষেত্রে কি, মানে প্রাপককে তাকেও কিন্তু নিজের পরিচিতি প্রদানের পরেই তাকে সেই মানে চেকের অর্থ সে সংগ্রহ করতে পারে, অর্থাৎ এখানে অর্থ সংগ্রহ সমস্যা। এবার আসি ব্যাংকের জন্য কিন্তু একটি সমস্যা রয়েছে। ব্যাংকের জন্য কি সমস্যা, দেখো এই হুকুম চেক যিনি চেকদাতা তিনি তো একজন প্রাপকের নাম উল্লেখ করে তাকে দিলেন, এখন চেকদাতার স্বাক্ষর নমুনা স্বাক্ষর কিন্তু ব্যাংকে সংরক্ষিত রয়েছে, কিন্তু যিনি প্রাপক তিনি যদি অনুমোদন বলে অন্য কোনো ব্যক্তিকে এই চেকটি প্রদান করে তার স্বাক্ষর তো ব্যাংকের কাছে নেই। এক্ষেত্রে আবার কি করতে হয়, সেই চেকদাতা যিনি আছেন তাকে আবার আসতে হয়, এসে তিনি আবার প্রাপককে নিশ্চিত করেন যে হ্যাঁ তিনি এনাকে দিয়েছেন, আবার ওনার স্বাক্ষর ঠিক আছে কিনা সেটা দেখে তারপরে কিন্তু অনুমোদন বলে যিনি প্রাপক তিনি আসেন। তিনি মানে এখানে কিন্তু তিনটা পক্ষ জড়িত, তাই না? অর্থাৎ এই যে তিনটা পক্ষের, এক পক্ষের শুধু সিগনেচার জমা থাকে, বাকি যে দুইজন তার সিগনেচার তো ব্যাংকে নেই, ফলে ব্যাংক কর্মীদের কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় এই ধরনের চেকগুলো অর্থ পরিশোধের ক্ষেত্রে। তো এই চেকে যেমন সুবিধা আছে অসুবিধাও অনেক বেশি, আর যেহেতু সহজে হস্তান্তরযোগ্য না, সহজে অর্থ সংগ্রহ করা যায় না, তাই এই চেকের ব্যবহারও কিন্তু অনেক কম। তো এবার আসি আমরা দাগ কাটা চেক। তো এখন আমরা যে দাগ কাটা চেক পড়বো সেই দাগ কাটা চেক কাকে বলে, আমি ক্লাসের শুরুতে দাগ কাটা চেক সম্পর্কে আলোচনা করেছি। দাগ কাটা চেক হচ্ছে হুকুম চেক বা বাহক চেকের উপরে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা অঙ্কিত করা হলে, উপরের বাম কোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা অঙ্কিত করা হলে তার কিছু কিছু লেখা থাকুক বা না থাকুক তবু সেটাকে
দাগ কাটা চেক বলা হচ্ছে। এক্ষেত্রে যখন যে আড়াআড়ি সমান্তরাল রেখা টানা হয় সেটাকে দাগ কাটা বলা হয়, আর যে চেকের উপর এই আড়াআড়ি সমান্তরাল রেখা টানা হয় তাকে দাগ কাটা চেক বলা হয়। দাগ কাটা চেক অবশ্যই যিনি প্রাপক তিনি ব্যাংকে হিসাবে জমা দিয়ে তারপরে এর অর্থ সংগ্রহ করতে পারেন। সাধারণত ক্যাশ কাউন্টারে জমা দিয়ে এই অর্থ সংগ্রহ করা যায় না, সাধারণত না, আসলে আমাদের দেশের ক্ষেত্রে আবশ্যক এটা যে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে তারপরে এই অর্থ সংগ্রহ করতে পারবে। তো আসি আমরা এই বাহক চেকটাকে, দেখো এই যে বাহক চেকটার সাথে, যদি আমি বাহক চেক করাচ্ছি না, বাহক চেকটা এটা একটা বাহক চেক, এটার আড়াআড়ি দুটো সমান্তরাল কোণ এঁকেছি। কোথায় এঁকেছি? এই যে বাম দিকে, দেখো আমার বাম দিক, এটা হচ্ছে আমার বাম দিক, ওটা ডান হাত ডান দিক, এটা বাম হাত বাম দিক, এবং বাম দিকের উপরের কোণায়, এই কর্নারটায় আমি কিন্তু দুটো দাগ কেটেছি, এবং এটার ভিতরে কিন্তু আমি লিখেছি, যদি আমি কিছু নাও লিখতাম তারপরেও কিন্তু এটা একটা দাগ কাটা চেক বলে গণ্য হতো। তো 1882 সালের যে বিনিময় বিল রয়েছে, বিনিময় বিল আইন রয়েছে, সেই বিনিময় বিল আইন অনুযায়ী দাগ কাটা চেক হচ্ছে যে চেকের ওপর দুটি সমান্তরাল রেখা অঙ্কিত করা হয় এবং তার ভিতরে যদি অ্যান্ড কোম্পানি বা নট নেগোশিয়েবল কথাটি লেখা হয় সেক্ষেত্রে এটি একটি সাধারণ দাগ কাটা চেক। আর যদি এই শব্দ দুটি সহ যদি কোনো ব্যাংক বা শাখার নাম উল্লেখ করা হয় তাহলে সেটাকে বিশেষভাবে দাগ কাটা চেক বলা হয়, যেটি তোমাদেরকে আমি একটু আগেই পড়িয়েছি, কিন্তু আসলে দাগ কাটা চেক, বিশেষভাবে দাগ কাটা চেক, সাধারণভাবে দাগ কাটা চেক সম্পর্কে, তাই আমি এখন আর ডিটেলসে এত বলছি না। তো যেহেতু দাগ কাটা চেক, এখানে কিন্তু কি বলা হয়েছে যে এটি হস্তান্তর কিভাবে করা হয়, দাগ কেটে চেকের বাম পাশের উপরি যে অংশটা রয়েছে সেই অংশে দুটি সমান্তরাল দাগ অঙ্কিত করে এটাকে দাগ কাটা করার পরে এটি প্রাপককে হস্তান্তর করা হয়। এখানে কিন্তু সরাসরি অর্পণের মাধ্যমে বা অনুমোদন দিয়ে তারপরে অর্পণের মাধ্যমে নয়, পার্থক্যটা কিন্তু একটু খেয়াল করুন। এখানে দাগ কাটার পরে গিয়ে কিন্তু প্রাপককে এটি হস্তান্তর করা হচ্ছে। এখন আসি আমরা এই দাগ কাটা চেকের বৈশিষ্ট্য কি। দাগ কাটা চেকের বৈশিষ্ট্য অবশ্যই এই বাম দিকের উপরে কোণাকোণে দুটি দাগ কাটা হয়েছে, এর ভিতরে কিছু লেখা রয়েছে, আবার কোনো কিছু যদি নাও থাকে, ধরো এখানে কিচ্ছু লেখা নেই, শুধু দুটো দাগ কাটা, এই আমি শুধু দাগ কেটে দিলাম, তাহলে এটা কি হলো, শুধু দাগ দেওয়ার ফলেও কিন্তু এটি একটি দাগ কাটা চেক বলে গণ্য হলো। এই যে শুধু দাগটা কেটে দিলাম চেকের আড়াআড়ি ভাবে সমান্তরাল, এইটাই কিন্তু দাগ কাটা চেকে রূপান্তরিত হয়ে গেল। এখন এই যে কিছু লেখা থাকবে না থাক, তারপরেও এটা কি একটা দাগ কাটা চেক। আবার এটার ভিতরে যদি আমি লিখি যে ব্যাংক, ধরো আমি দেখলাম যে অ্যান্ড কোম্পানি, অ্যান্ড কোম্পানি, তাহলে এটা হয়ে গেল কি, এটাও কিন্তু দাগ কাটা চেক। যখন দাগ ছিল না তখনও দাগ কাটা চেক, এটা অ্যান্ড কোম্পানি লেখার পরেও কিন্তু এটা দাগ কাটা চেক। তাহলে এটা কোন ধরনের দাগ কাটা চেক? এটা সাধারণ দাগ কাটা চেক। কিন্তু আমি যদি লিখতাম অ্যান্ড কোম্পানি যমুনা ব্যাংক, তাহলে তখন এটা কি হতো? বিশেষভাবে দাগ কাটা চেক। অর্থাৎ দাগ কাটা চেকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দাগের ভিতরে কিছু লেখা থাকতেও পারে, নাও থাকতে পারে, দুই অবস্থাতেই কি এটি দাগ কাটা চেক বলে গণ্য হবে। এরপরে আসি প্রাপকের নাম উল্লেখ। দাগ কাটা চেকে এই যে এই জায়গাটায়, ধরো আমি মিস্টার জেমস কে এই চেকটি ইস্যু করলাম, প্রাপকের নাম কিন্তু আমি উল্লেখ করে দিলাম। তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি কিন্তু এই চেকটি ব্যাংকে উপস্থাপন করতে পারবে না, তার ব্যাংক হিসাবে জমা দিয়ে এই চেকের অর্থ সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ দাগ কাটা চেকে প্রাপকের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে আসি হিসাবে জমাদান বাধ্যতামূলক। যেটি আমি বলছিলাম তোমাদেরকে যে দাগ কাটা চেকের অর্থ সংগ্রহের জন্য অবশ্যই কি করতে হয়, প্রাপককে তার ব্যাংক হিসাবে এই চেকটি জমা দিতে হয়। জমা দেওয়ার পরে ব্যাংক তার এই চেকের অর্থ ক্লিয়ারিং এর মাধ্যমে অর্থাৎ নিকাশ করার সাহায্যে এটাকে সংগ্রহ করে। সংগ্রহ করার পরে গিয়ে এটি প্রাপকের হিসাবে জমা করা হয়, এই অর্থটিকে জমা করা হয়। জমা করার পরে গিয়ে প্রাপক আবার নিজের চেক বই থেকে একটি চেক নিয়ে সেই চেকটি আবার ব্যাংকের উপর প্রস্তুত করে এই চেকের এই যে দাগ কাটা চেক তার অর্থটা সংগ্রহ করতে পারে। অর্থাৎ সোজা কথা হচ্ছে যে প্রাপকের হিসাবে জমা দিয়ে তারপরে এর অর্থ সংগ্রহ করতে হয়।
আর এই চেকটির প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি অধিক নিরাপদ। বাহক চেক, হুকুম চেক, যে কোনো চেকের থেকে এটি অধিক নিরাপদ। অর্থাৎ এই চেকটি চুরি গেলে বা হারিয়ে গেলে অন্য কোনো ব্যক্তি যদি পায় তাহলেও সে কিন্তু এটি ব্যাংকে জমা দিয়ে অর্থ উত্তোলন করতে পারবে না বা অর্থ সংগ্রহ করতে পারবে না, কারণ একটি দাগ কাটা চেক শুধুমাত্র প্রাপক তার ব্যাংক হিসেবে জমা দিয়ে এইটির অর্থ সংগ্রহ করতে পারবে। দাগ কাটা চেককে কিন্তু সহজেই রূপান্তর করা যায়। ধরো এই যে আমি দাগ কেটে দিয়েছি, চেকটি আমি প্রস্তুত করেছি, এখানে আমার সিগনেচার, ধরো আমার সিগনেচার, আমি এটিকে কেটে দিলাম, এক টানে কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার সিগনেচার করে দিলাম। তাহলে কি হলো, এই চেকটি এখন দাগবিহীন চেকে পরিণত হলো। অর্থাৎ দাগ কাটা চেককে আদেশটা বা চেক দাতা, মানে আমি যেহেতু চেকটি প্রস্তুত করেছি সেহেতু আমি, যিনি চেকটি প্রস্তুত করেছি, যিনি চেকটিতে দাগ দিয়েছি, তিনি দাগটিকে একটানে কেটে দিয়ে নমুনা স্বাক্ষর প্রদান করলেই দাগটি কিন্তু, মানে এই দাগ কাটা চেকটি দাগবিহীন চেকে পরিণত হবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগটা কি, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এটার ভিতরে কিছু লেখা থাক বা না থাক, এটি তো অবশ্যই দাগ কাটা চেক। যদি এটার ভিতরে অ্যাড কোং, প্রাপকের হিসাব, নট নেগোশিয়েবল এই জাতীয় কথা থাকে তাহলে এটি সাধারণ দাগ কাটা চেক। আর যদি এখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে তাহলে সেটি হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক। অর্থাৎ এটি এই দাগ কাটা চেককে দুই ভাগে ভাগ করা যায় খুব সহজেই। এবার আসি, এই দাগ কাটা চেকের সুবিধা কি? অবশ্যই অধিক নিরাপদ। যেটা বারবার বলছি, কখনো যদি এই দাগ কাটা চেক হারিয়ে যায় তাহলে যিনি পান না কেন, তিনি যদি ব্যাংকে উপস্থাপন করেন, সেই ব্যক্তি কিন্তু এই দাগ কাটা চেকের অর্থ উত্তোলন করতে পারবে না, সংগ্রহ করতে পারবে না। এটা শুধুমাত্র প্রাপক পারবে। তাই প্রাপক যখন এই ধরনের চেক হারিয়ে যায়, ব্যাংকে জানালে ব্যাংক সাথে সাথে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। আরেকটি সুবিধা কি? আরেকটি সুবিধা হচ্ছে যে প্রাপকের অর্থলাভের নিশ্চয়তা। প্রাপকের হিসাবে এই অর্থ, মানে এই চেকের অর্থ অবশ্যই জমা হবে এবং তিনি এই চেকের অর্থ সংগ্রহ করতে পারবেন। একেবারে নিশ্চয়তা। দাগ কাটা চেক কিন্তু একটা নিশ্চয়তার প্রতীক, যেটা অধিক নিরাপদ। আমরা বারবার বলছি যে অধিক নিরাপদ, অধিক নিরাপদ। এর মাধ্যমেই কিন্তু এটা প্রকাশ পাচ্ছে যে যিনি এই চেকের প্রাপক তিনি কিন্তু, মানে এই চেকের অর্থ লাভে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কথা নয়, যদি না বিরূপ কোনো পরিস্থিতি থাকে, যদি চেক প্রত্যাখ্যাত না হয়। কিন্তু সাধারণ অবস্থায় কিন্তু অবশ্যই কি এই চেকের যে অর্থ সেটা এর প্রাপক পাবে। আরেকটি বৈশিষ্ট্য যদি বলি, সেটি সুবিধা যদি বলি, যে এটি কিন্তু প্রতারণা এবং জালিয়াতি রোধ করা যায়। যেহেতু এই চেকটির অর্থ প্রাপক ব্যতীত অন্য কেউ তুলতে পারে না, বা প্রাপকে কিন্তু নিজের হিসাবে জমা দিয়ে এটার অর্থ উত্তোলন করতে হয়, সেক্ষেত্রে এটি অবশ্যই প্রতারণা এবং জালিয়াতি রোধ, মানে মুক্ত, অনেকটাই প্রতারণা জালিয়াতি মুক্ত। তো যেহেতু প্রতারণা ও জালিয়াতি মুক্ত, তাহলে কি করা যায়? আরেকটি সুবিধা হচ্ছে অপরাধী শনাক্ত করা যায়। কোনোভাবে যদি দাগ কাটা চেক হারিয়ে যায় এবং সেটিকে ভাঙানোর জন্য কোনো ব্যক্তি ব্যাংকে উপস্থাপন করে এবং যিনি এই দাগ কাটা চেকের প্রাপক, তিনি যদি ব্যাংকে আগে থেকেই খবরটা পাঠিয়ে দেন যে চেকটি হারানো গিয়েছে, তখন ব্যাংক কি করতে পারে? যিনি চেকটি নিয়ে ব্যাংকে এসেছেন তাকে কিন্তু শনাক্ত করতে পারে। ফলে মানে অপরাধীকে এখানে ধরা যায় যে কে আসলে এই চেকটি করেছেন, এবং তিনি সেটা পুলিশকে না দিয়ে বা ব্যাংককে এই বিষয়ে অবহিত না করে তিনি সেটার অর্থ সংগ্রহের চেষ্টা করেছেন, তার মানে এখানে তিনি অপরাধী, তাকে কিন্তু সহজেই শনাক্ত করা যায়। আরেকটি সুবিধা হচ্ছে যে বড় অঙ্কের লেনদেনে অবশ্যই দাগ কাটা চেক খুবই জনপ্রিয়, কারণ এখানে যেহেতু অর্থ হারানোর কোনো সম্ভাবনা নেই, অর্থ মানে ঝুঁকি নেই, লেনদেনের ক্ষেত্রে যেহেতু ঝুঁকি নেই, সেহেতু বড় অঙ্কের লেনদেনে দাগ কাটা চেক ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে এটি খুবই জনপ্রিয়। আর একটি সুবিধা যদি আমি বলি যে ঋণ আমানত সৃষ্টি। যেহেতু একটি দাগ কাটা চেক ব্যাংকের নিকট জমা দিতে হতো, ব্যাংকে প্রাপকের হিসাবে জমা দিয়ে এটির অর্থ সংগ্রহ করতে হয়, সেহেতু ব্যাংকের কিন্তু একটি সুযোগ থাকে ঋণ আমানত সৃষ্টি করার। যেহেতু ঋণ আমানত নিয়ে কিন্তু আমি তোমাদের অলরেডি ক্লাস নিয়েছি, আমার মনে হচ্ছে এই বিষয়ে আর বোঝানোর কিছু নেই, তোমরা সেই ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। আর ব্যাংকে উপস্থাপিত যে দাগ কাটা চেকটি রয়েছে সেটি কিন্তু প্রয়োজনে, যদি কোনো প্রয়োজনে আদালতে উপস্থাপন করা হয় তাহলে এই দাগ কাটা চেককে কিন্তু প্রামাণ্য দলিল হিসেবেও ব্যবহার করা যাবে। তো এই ছিল আমাদের সুবিধাগুলো। এবার কিছু অসুবিধাও দেখি, সব তো সুবিধা থাকবে না, কিছু অসুবিধা অবশ্যই থাকবে। তেমন একটি অসুবিধা হচ্ছে যে এটি, মানে দাগ কাটা চেকের অর্থ নগদে উত্তোলন করা যায় না।
ধরো তোমার খুব ইমার্জেন্সি, তোমার আজকে এটা নগদে অর্থ উত্তোলন করতে হবে, তুমি কিন্তু সাথে সাথে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে এই চেকের অর্থ নগদে উত্তোলন করতে পারবে না। তোমাকে তোমার ব্যাংক হিসাবে জমা দিয়ে তারপরে এর অর্থ সংগ্রহ করতে হবে। তো এটা হচ্ছে প্রধান অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে হস্তান্তর যোগ্যতা নাই, অর্থাৎ অহস্তান্তরযোগ্য। কিভাবে দেখো, দাগ কাটা চেক তুমি যদি কাউকে দাও, তোমাকে হয়তো চেকদাতা তোমাকে দিয়েছে, তুমি প্রাপক, কিন্তু তুমি অন্য কাউকে দিলেও সে কিন্তু এই চেকের অর্থ সংগ্রহ করতে পারবে না। এটা হচ্ছে হস্তান্তর অযোগ্যতা। আর আরো একটি অসুবিধা কি, আরো একটি অসুবিধা হচ্ছে যে অর্থের উপযোগিতা আসলে এখানে হ্রাস পায়। কিভাবে হ্রাস পায়? হুকুম চেক বা বাহক চেক দিয়ে কিন্তু একাধিকবার লেনদেন করা যায়, কিন্তু এই দাগ কাটা চেক দিয়ে কিন্তু একবারই লেনদেন করা যায়। অর্থাৎ বারবার যে অর্থের ব্যবহার, অর্থের যে উপযোগ, সেই উপযোগটা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে না, উপযোগটা কমে যাচ্ছে দাগ কাটা চেকের মাধ্যমে। এই কারণেই অর্থের উপযোগ কমে যায়। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। অবশ্যই বাসায় অবস্থান করো। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।